নিজের ট্রাস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিলেন এবং কর রেয়াতের বিষয়টিও ছিল। এটি কি স্বার্থের দ্বন্দ্ব মনে করেন? আপনাকে না কনটেক্সটটা মাথায় রাখতে হবে। তার মানে তো সেটা বৈধ হয়ে যায় না। অবশ্যই বৈধ হয়ে যায়। অবৈধ কেন সেটা আমাকে বুঝান না। আন্দোলন হয়েছে। সেই আন্দোলন কি আমরা সামলাই নাই? সেই আন্দোলন কি আপনি সামলে দিয়েছেন? এই শক্তির একটা পার্ট এখন হচ্ছে বিরোধী। আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। তাহলে আপনিও তো প্রশ্ন করতেছেন, আপনাকে তো গ্রেফতার করা হয়। কত টাকা দেশের বাইরে পাঠিয়েছে? ও আমি কত টাকা পাঠিয়েছি তো আমি জানি। তো স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখিতে। সাথে আছে আমি নয়নাদিত্য, আর আমাদের সাথে আজকের মুখোমুখিতে যুক্ত হয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আবার আপনাকে স্বাগত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার আগে পরিবেশবিদ হিসেবে সরকারের বিভিন্ন সময় নানা ইস্যুতে নানা ভুল সিদ্ধান্তে আপনি সরব ছিলেন। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেলেন একই জায়গায় পরিবেশে। কতটুকু পরিবর্তন আনতে পেরেছেন? একটা পরিবর্তন আনতে পেরেছি, সেটা হলো অন্তর্বর্তী সরকার পরিবেশ বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। এটা তো একটা বড় পরিবর্তন। আরও কিছু পরিবর্তন এসছে যেগুলোর ফল আসলে পরে দেখা যাবে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে পরিবেশে পানি সম্পদ মন্ত্রণালয়ে আপনি একটা খাল খনন করে দিলেন, কিন্তু পরিবেশে আপনি একটা গাছ লাগালেও ওটা বাড়তে 5 বছর লাগে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেখানে আমাদের সমস্যাগুলো তো অনেক দীর্ঘস্থায়ী। যেমন বায়ু দূষণে আমরা শীর্ষে, শব্দ দূষণে আমরা শীর্ষে, নদী দূষণে পৃথিবীর 10টা দেশের মধ্যে আমরা এক। ফলে সেখানে রাতারাতি কোনো পরিবর্তন বিশ্বের উন্নত দেশও আনতে পারেনি, আমাদের জন্য তো আনা একেবারেই অসম্ভব। তবে পরিবর্তনের ধারাগুলো সূচনা করে দিয়ে এসেছি। এই ধারাটা যদি অব্যাহত থাকে, আরও কিছু কাজ আমরা করতে থাকি, ক্রমাগতই করতে থাকি, আজকে থেকে 3 থেকে 5 বছর পরে আপনি হয়তো বায়ু দূষণে আর শীর্ষে থাকবেন না। আজকে থেকে 10 বছর পরে হয়তো আপনার কিছু নদী দূষণমুক্ত হয়ে যাবে এবং আপনি দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবেন। কিছু আইন করে দিয়ে এসেছি, যেমন আমাদের ব্রিটিশ সরকারের আইন ছিল 1927 সালের বন আইন। সেটাতে তো সংরক্ষণের কোনো ধারণাই ছিল না, কারণ ব্রিটিশরা তো এখানে সংরক্ষণ করতে আসে নাই এবং সেখানে বন বিভাগের দায়িত্ব ও কর্তব্য ছিল না। এখন একটা নতুন বন সংরক্ষণ ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ করে দিয়ে এসেছি। যদি সেটা অনুমোদিত হয় তাহলে আমি মনে করি বনভূমি যখন তখন উন্নয়ন প্রকল্পে নেওয়ার যে টেন্ডেন্সি সেটা শেষ হবে, বন বিভাগের জবাবদিহিতা স্থাপিত হবে। বন্যপ্রাণী একটা নতুন আইন করে দিয়ে এসেছি, সেখানে এমনকি বন্যপ্রাণী রক্ষায় ট্রাস্ট গঠনের কথাও বলা আছে। সেই বিধানগুলো বাস্তবায়ন করার আর সময় পাইনি। ফলে আমি বলবো প্রশাসনিক এবং আইনি যে দুর্বলতা ছিল তা অনেকটুকুন কাটিয়ে দিয়ে আসতে পেরেছি। কিছু কিছু কাজ শুরু করতে পেরেছি, যেমন শালবন থেকে ইউক্যালিপটাস একাশিয়া সরানোর কাজ শুরু করতে পেরেছি, শেরপুর থেকে শুরু করতে পেরেছি, চুনতি থেকে শুরু করতে পেরেছি। সরকারি বনভূমি অন্য উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া হয়েছিল, এরকম 10,000 একরের উপরে বনভূমি ফেরত আনতে পেরেছি। শব্দ দূষণ আইনে পরিবেশ অধিদপ্তরের পক্ষে সম্ভব না এই দূষণ কমানো, কারণ তার মাত্র 6টা ম্যাজিস্ট্রেট, 3টা ঢাকায়, 3টা ঢাকার বাইরে। কিন্তু আমি লোকবলের দোহাই দেব না, আমার ট্রাফিক সার্জেন্ট তো সারাক্ষণ রাস্তায় থাকে, আমি আইনি ক্ষমতাটা তার হাতে দিয়ে দিই না কেন? আমরা আইনি ক্ষমতাটা তার হাতে দিয়ে এসেছি। এখন যদি কার্যক্রমগুলো অব্যাহত থাকে আমি মনে করি 3, 5, 7, 10 এই 10 বছরে মানুষ অনেক জায়গাতেই পরিবর্তন দেখতে পাবে। প্লাস্টিক নিয়ে আপনার এক ধরনের উদ্যোগ ছিল, আমি দেখেছি যে আপনি গেল বছর এই রকম রোজার ঈদের আগে কিংবা কোরবানি ঈদের পরে আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গেছেন, তাদের সঙ্গে মালিক সমিতির সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন। হলো কি সম্ভব প্লাস্টিক বন্ধ করা? দেখেন, আমরা হতাশা না ছড়াই। আমাদের দেশে না আইন না মানাটাই কিন্তু একটা রেওয়াজ হয়ে গেছে। সেক্ষেত্রে আইন মানার অভ্যাসে মানুষকে আনতে আমাদেরকে একটা পর্যায়ে পর্যন্ত সময় দিতে হবে আপনাকে। কাঁচা বাজারে যদি আমাকে বলেন আমি বলবো যে আমি বন্ধ করতে পারিনি। উৎপাদনের জায়গাতে যদি বলেন, সেখানে দেখেন আমরা অভিযান চালিয়েছি। আমাদের যিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক ছিলেন তাকে আহত করে তার নাক ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এক সাংবাদিক সহকর্মীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এইরকম জায়গা থেকে উত্তরণে একটুটা সময় দেওয়ার প্রয়োজন। আমি মনে করি এই সরকার এটা পারবে। কেন এটা মনে করি জানেন? কারণ এই সরকারের সময়ে কিন্তু পলিথিনের উপর ব্যানটা এসেছিল। এই যে পলিথিনের উপর এই সরকারের সময় ব্যানটা এসেছিল, এই সরকারের একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকবে। দেখেন চকবাজারে যেখান থেকে পলিথিনটা উৎপাদন করে বের হয় তার সামনেই কিন্তু থানা তাহলে কি করে? তার মানে এখানে যে একটা বড় নেক্সাস আছে, খালি বিকল্প বিকল্প বললে হবে না। এই নেক্সাসের কারণে এইটা ভাঙতে যে পরিমাণ শক্তি এবং সময়ের প্রয়োজন ছিল, সে পরিমাণ শক্তি এবং সময়টা আমরা পাইনি। সাবেক পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী তিনি একটা প্রেস কনফারেন্সে বলে আমরা আর ব্যবহার করব না। আমরা দেখলাম ওই সময় তার এখানে কাচের বোতল রাখা হলো। আপনি এটি আসার পরে সচিবালয়ের প্রত্যেকটা জায়গাতে এটা আপনি সাকসেসফুলি রান করতে পারবেন। আপনি কি জানেন এখন সেটা হয় না ব্যবহার? এখন সেটা হয় না। কয়দিন হয়েছে? হ্যাঁ, এটা আসলে বেশি দিন হয়নি। এটা কি আসলে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে? আমার সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে পলিথিন
যে প্লাস্টিকের যে বটলগুলো সাপ্লাই করে এবং যারা কেনে তাদের মধ্যেও তো একটা যোগ থাকে। যদি এটা রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক। আপনার কথাতে স্পষ্ট হয়েছে নীতিগত সিদ্ধান্ত নেওয়া এবং তার বাস্তবায়নটা কতটা কঠিন, কিন্তু যারা প্রভাবশালী তাদের মোকাবেলা করা কতটা কঠিন, এই সময়টাতে কি দেখেছেন? আসলে আমার তো সারাটা জীবনের লড়াই হচ্ছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এবার যে লড়াইটা ছিল সেখানে আমার কিছুটা কর্তৃত্ব ছিল। আগে আমার মোরাল কর্তৃত্ব ছিল, আমি কোর্টে যেতাম, সেই হিসাবে আইনি কর্তৃত্ব ছিল। কিন্তু এবার আমার হাতে কিছু আইনি কর্তৃত্ব ছিল। সেখানে আমি বলবো যে এটা কখনো স্মুথ ছিল না। যেমন ধরেন সেন্ট মার্টিনেই যখন আমরা বললাম 2000-এর বেশি লোক যেতে পারবে না, আমরা একটা অ্যাপ তৈরি করে দিলাম যে অ্যাপ থেকে টিকিট কিনে কিনে মানুষকে যেতে হবে। আমাকে 4:30টায় ঘুমের থেকে উঠতে হতো এবং আমার ইউএনও যে ওখানে থাকবেন উনি যেন ওই স্ক্যানটা করেন এটা নিশ্চিত করতে হয়েছে। ফলে এই কষ্টটা তো আপনারা কখনো চোখে দেখেন নাই। সেখানেও দেখা যেত যে নকল টিকিট বের করে ফেলেছে। ফলে প্রতিনিয়তই একটা হার্ডেল রেসের মতন কাজ করতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সিস্টেমেটিক হতে হয়েছে। যেমন ধরেন আপনি বলবেন যে আপনার তুরাগ নদী কেন দূষণমুক্ত করতে পারলেন না, আপনি একটু ইন্টারনেট সার্চ দিয়ে দেখবেন তো যে টেমস নদী দূষণমুক্ত করতে কতদিন লেগেছে। ইট টেক্স টাইম। নেপালেও পর্যন্ত 10 বছর লেগেছে। এবং আমরা যখন দাতা সংস্থার সাথে বসলাম তারা বললো তোমরা যদি তড়িৎ ফল চাও আমরা কিন্তু ইনভলভ হতে পারবো না, বিকজ এটা সময় লাগবে। সিওয়েজের বর্জ্য পড়তেছে, সলিড বর্জ্য পড়তেছে, আপনার ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য পড়ছে। আমি তুরাগ নিয়ে কাজটা শুরু করলাম, দেখলাম এক তুরাগেই হচ্ছে 170টা শিল্প প্রতিষ্ঠান। আমাদের কি 1.5 বছরে 170টা শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সক্ষমতা ছিল? আমাদের কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ওরকম ছিল? সেজন্য আমি মনে করি যে আমি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিয়েছি। সেই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা হচ্ছে ঢাকার 5টা নদী এবং 19টা খাল, এগুলো একত্রিত করে কিছু কিছু জায়গায় সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে ইন্ডাস্ট্রিগুলোকে অনলাইন মনিটরিংয়ের অধীনে এনে একটা প্রকল্প নেওয়া। এবং সেই প্রকল্প নেওয়াতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে একটা সুসংবাদ আছে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বিশ্বব্যাংক থেকে তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের এই প্রকল্পটা বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার অনুমোদন করেছে। ওইটাতে 4টা নদী এবং 19টা খাল আছে। এবং আমাকে 15 তারিখ বা 16 তারিখে জার্মান এম্বাসি থেকে জানানো হয়েছে যে জার্মান এম্বাসি, আমরা যে তাদের কাছে বলেছিলাম যে আমরা বুড়িগঙ্গাটা দূষণমুক্ত করতে চাই, তারা বুড়িগঙ্গাতে কাজ করবে। এবং একই সাথে চাইনিজ একটা কর্তৃপক্ষের সাথেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাজ হচ্ছে। তো এখন শুধু বাংলাদেশ পর্যায়ে কিছু আনুষ্ঠানিকতা বাকি। এটা একনাকে যদি পাস হয়ে যায় এবং এগ্রিমেন্টটা সাইন হয়ে যায় তাহলে কাজটা শুরু হয়ে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. সেন্ট মার্টিন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিলেন দায়িত্ব নেওয়ার পরপরই, তারপরে এটা নিয়ে নানা মহলের এক ধরনের প্রেশার তৈরি হলো যে সেন্ট মার্টিন নিয়ে আসলে কি হচ্ছে, ওইখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন আপনি বিষয়টা বিভিন্ন সময়ে স্পষ্ট করেছেন, দায়িত্বে নাই এখন আপনি, আপনার পরিকল্পনাটা কি বাস্তবায়িত হবে? কথাটা কি যে আমি যখন পরিবেশ উপদেষ্টার দায়িত্ব নেই তার আগে তৎকালীন সরকার প্রধানের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসছে। ফলে উনার ওই বক্তব্যগুলো কিন্তু অনেক আগের, যে সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে, তাদের সামরিক ঘাঁটি বানাবে, হ্যান ত্যান। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম তখন আমি সেন্ট মার্টিন, উনি কি বললেন ওটা আমার বিবেচ্য বিষয় না, কারণ ওর সাথে যে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। এটা এমনকি মার্কিন দূতাবাস থেকেও বিবৃতি দিয়ে স্পষ্ট করা হয়েছে। আর যারা বিশেষজ্ঞ তারা দেখিয়েছেন যে একটা সামরিক ঘাঁটি করতে 40,000 হেক্টর জমি লাগে। এখানে আছেই সর্বসাকুল্যে 4,300 হেক্টর জমি, আর এটার উপরে বালু, নিচে হচ্ছে কোরাল। এখানে তো সামরিক ঘাঁটি চাইলেও আপনি করতে পারবেন না। সুতরাং এগুলো অবান্তর কথা বলে তো লাভ নেই কোনো। 2016 সাল থেকে বলা হচ্ছে যে সেন্ট মার্টিনে পর্যটন নিষিদ্ধ করা হবে, রাত্রিযাপন নিষিদ্ধ বলা হয়েছে। গেজেট নোটিফাইড ডকুমেন্টে দেখবেন বলা আছে সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ। কেউ সেটা প্রয়োগ করেনি, আমি সেটা প্রয়োগের চ্যালেঞ্জটা নিয়েছি। যখন আমি প্রয়োগের চ্যালেঞ্জটা নিলাম তখন ওই আগের সরকারের ওই বক্তব্যগুলোর সাথে ওই জাহাজ মালিক আর হোটেল ব্যবসায়ী যারা কেউই সেন্ট মার্টিনের না, তারা এই আওয়াজ শুরু করলো। এবং দেখবেন আমার যে কোনো রিল, নানান রিল তো হয় আজকে, গিয়ে ওখানে পাথর ব্যবসায়ীরা, জাহাজ ভাঙা ব্যবসায়ীরা, চামড়া ব্যবসায়ীরা, এই সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা নানান রকম নেতিবাচক কমেন্ট করতে থাকে। কথাটা হচ্ছে আপনি যদি সেন্ট মার্টিনকে এবং সেন্ট মার্টিনের মানুষকে বাঁচাতে চান, আপনার বিকল্পটা কি আছে আমাকে বলেন না। আপনি এইরকম ট্যুরিজম রেখে, শত শত অবৈধ হোটেল রেখে, এগুলোর জন্য মাটির নিচ থেকে পানি তুলে আপনি সেন্ট মার্টিনকে বাঁচাতে পারবেন? অলরেডি দ্বীপটা দেবে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই দ্বীপটা আরও বেশি ভঙ্গুর হয়ে গেছে। সেন্ট মার্টিনের ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক, যে তার বাসার সাথে আরেকটা রুম হবে, সেখানে সরকার হয়তো স্পন্সর করবে। ওখানে যেয়ে আপনি সেন্ট মার্টিনের প্রকৃতিটা প্রকৃতির মতন করে দেখবেন। ওইখানে আপনি ফাউন্ডেশন দিয়ে হোটেল তো করতে পারবেন না, করার তো কথা না, কিন্তু করেছেন সেটা ভিন্ন কথা। সেগুলোর কি হবে তাহলে? সেগুলো তো আমি বেলায় থাকতেই মামলা করে গেছিলাম, কিন্তু আমি যেহেতু উপদেষ্টা, মামলার রায়টাও আমার। এটা যদি আমি সরাসরি সেখানে হস্তক্ষেপ করি এটা ঠিক হতো না। স্বার্থের দ্বন্দ্বের কথা বলছিলেন, তো অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান ছিলেন তিনি তার
নিজের ট্রাস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিলেন এবং কর রেয়াতের বিষয়টিও ছিল, এটি কি স্বার্থের দ্বন্দ্ব মনে করেন? আমি এটা কেন স্বার্থের দ্বন্দ্ব মনে করি না, এটা আমি আপনাকে বুঝিয়ে বলি। আপনাকে না কনটেক্সটটা মাথায় রাখতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের আবেদনটা কবে করা হয়েছিল, জমিটা কবে কেনা হয়েছিল, এই এত বছরে এত বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল, এই বিশ্ববিদ্যালয়টা অনুমোদন পেল না। জেলা থেকে আপনার অনেক আগেই রেফারেন্স হিসেবে বলি যে আপনি যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা আপনি বলছিলেন যে আপনি দায়িত্ব গ্রহণের পর ওই লাইনে যান নাই, কারণ সেটা মনে হবে যে হচ্ছে আপনি স্বার্থে করা। তো এই স্বার্থের দ্বন্দ্ব যখন আপনি বুঝতেছেন, তাহলে এইখানে ওইটার সাথে এটা তফাৎ আছে। এটা হচ্ছে একটা আইন, যেটা গেজেট নোটিফিকেশন যেটা আছে সেটা দেখে দেখে আমি এটা করেছি। সেন্ট মার্টিনে যদি আমি এখন হোটেলগুলো ভাঙতে যেতাম, আমার কি সেই আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল? সেখানে যে ক্যাওয়াসটা হতো, সেই ক্যাওয়াসটাকে আমি কন্টেইন করতে পারতাম? তখন বলা হতো তিনি জিঘাংসামূলক হয়ে এই কাজটা করতেছেন। বিশ্ববিদ্যালয়ের সাথে কি জিঘাংসার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। তো এই বিশ্ববিদ্যালয়ের আবেদনটা কবে করা হয়েছিল? এত বিশ্ববিদ্যালয় অনুমোদন পেল, এই বিশ্ববিদ্যালয়টা কেন অনুমোদন পেল না? কারণ সেখানে একটা বিদ্বেষ কাজ করেছিল। এখন সেই বিদ্বেষের এলিমেন্টটা নেই, সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাই করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদনটা দেওয়া হয়েছে। এটা থেকে এর মধ্যে কেন আপনি স্বার্থের দ্বন্দ্ব দেখছেন আমাকে বলেন? কর রেয়াতের কথা বলছিলাম। ট্যাক্স এক্সামশন আপনি একটু ঘেটে দেখেন তো, ট্যাক্স এক্সামশনটা কি নতুন করে আনা কিছু? যখন একটা ব্যাংক সৃষ্টি হয়েছে তখন থেকে তো ট্যাক্স এক্সামশনটা ছিল এটা আমার জানা মতে 2020 সাল পর্যন্ত। তারপরে এটা হঠাৎ করে কেন চলে গেল? এটা বিদ্বেষের কারণে চলে গেছে। এটাকে এইভাবে দেখানো কেন জানেন? এদেশের সকল গ্রহণযোগ্য মানুষকে বিতর্কিত করে ফেলা আমাদের একটা ট্রেন্ড হয়ে যায়। কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিজ্ঞতাও তো আমাদের আছে। যদি আপনি অপব্যবহার দেখাতে পারেন যে এইটা 2024-এ আবেদন করে 24-এ নেওয়া হয়েছে, তা তো না ভাই। 2014-তে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, 9-এ একটা প্রক্রিয়া শুরু হয়েছে, 2021-এ একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়াগুলো অন্য সবারটা হয়েছে, আমারটা হবে না। সেই বিদ্বেষটা যখন নাই, তখন তো সেটা বাস্তবায়ন করতে আর কোনো বাধা নেই। ক্ষমতার অপব্যবহার করে এই একটাই লাইসেন্স নেওয়া হয়েছে নাকি এই সময় আরও লাইসেন্স হয়েছে? অন্যরাও তো লাইসেন্স পেয়েছে। এমন তো না যে আমি একাই লাইসেন্স পেয়েছি, আপনিও পেয়েছেন, ও পেয়েছে। তার মানে তো সেটা বৈধ হয়ে যায় না। অবশ্যই বৈধ হয়ে যায়। অবৈধ কেন সেটা আমাকে বুঝান না, যে আপনি এই কাগজটা দিতে পারেন নাই, তারপরে আপনাকে অনুমোদন দিয়েছে। আইনসিদ্ধভাবে আপনি পারেন না, তারপরে আপনাকে অনুমোদন দিয়েছে, এমন কোনো এলিমেন্টই এখানে নেই। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলছি। বড় একটা নির্বাচন গেল, যেটি বলা হচ্ছে 91 নির্বাচনের চেয়েও ভালো একটি নির্বাচন উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে। আপনাদেরকে সবাই এটার জন্য প্রশংসাও করছে, কিন্তু ভিতরে আরেকটি কথাও আছে যে উপদেষ্টাদের কেউ কেউ এই নির্বাচন পেছানোর এক ধরনের চেষ্টাই ছিল, কিংবা নির্বাচন এই সময়ে হোক সেটি চায়নি। আপনি কি জানেন তারা কারা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে নানানভাবে নানান বিতর্ক তুলে দেওয়া হয়। প্রথমে একটা কাগজে লেখা হয়, সেই কাগজের মালিকানা কার ওটা আমি আর বলতে চাচ্ছি না। তারপরে সেটা নিয়ে তাদেরই অনুসারীরা কিছু ইউটিউব করেন, ওই কাগজে আর নামগুলো লিখে না, কারণ নামগুলো তো কেউ জানে না, নামগুলো তো আসলে এক্সিস্টই করে না। তারপরে ইউটিউবে এসে কিছু কিছু মানুষ বলা শুরু করে নাম হচ্ছে আপনি, উনি এবং উনি। তো এগুলোর আমরা কি উত্তর দেবো আপনি বলেন তো? আর এই প্রশ্নটা এখন কি আর কোনো কারণে প্রাসঙ্গিক রয়েছে? এটা তো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়েছে। যদি আপনি কোনো একটা উপদেষ্টার কথায় আপনার মনে হয়ে থাকে যে ওই উপদেষ্টার ওই কথাটাতে আমার মনে হয়েছে যে এই উপদেষ্টা নির্বাচন পিছাতে চায়, তাহলে আপনি বলতে পারেন। এরকম কোনো কথাও তো কেউ বলতে পারছে না। কিচেন ক্যাবিনেটের কথা বলা হচ্ছে। কিচেন ক্যাবিনেটটা একটা সিদ্ধ জিনিস, যেমন একটা বড় প্রসেস। এখন ধরেন একটা মন্ত্রিসভা হয়েছে 49 জন এবং 10 জন, সব বিষয়ে তো এত বড় গ্রুপে কথা বলা হবে না, কিছু কিছু বিষয়ে ছোট ছোট কিছু গ্রুপে কথা বলা হবে। সেটাকেই হয়তো কিচেন ক্যাবিনেট হিসেবে বলার চেষ্টা করা হচ্ছে। একজন উপদেষ্টার এই বক্তব্যটা আমি শুনেছি, কিন্তু উনি আবার বলেছেন যে উনি ওরকম কোনো মিটিংয়ে কখনো যাননি, কাজে উনি বলতে পারেন না যে ওইরকম মিটিং ওখানে কারা ছিল। তো এটা খুব একটা ভেগ কথা হলো না? এটা আমার মনে হয় যে আরেকটু দায়িত্ব নিয়ে বা একটু স্পষ্ট করে বললে হয়তো ভালো হতো। এবং তাকে ডাকাও হতো না, এটাও বলেছে। কোন বিষয়ে তাকে ডাকা হতো না? নৌ পরিবহন বিষয় সংক্রান্ত কোনো মিটিংয়ে তাকে ডাকা হয়নি এমন হয়েছে? শ্রম সংক্রান্ত কোনো মিটিংয়ে তাকে ডাকা হয়নি এমন হয়েছে? তা তো হয় নাই। সবাইকে তো সব বিষয়ে ডাকা হবে না। আমার পরিবেশ বিষয়ে আমাকে প্রয়োজন হলে ডাকা হতো, প্রয়োজন না হলে ডাকা হতো না। বিষয়টা কি এইরকম যে হচ্ছে কিছু উপদেষ্টা যারা হচ্ছে সকল সিদ্ধান্তেই থাকতেন, আর কিছু উপদেষ্টা আছেন যারা তাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলোতে, তাদের এরিয়ার সিদ্ধান্তগুলোতেই থাকতো? এটাকে কি কিচেন ক্যাবিনেট বলা হচ্ছে, যারা সমস্ত মিটিংয়ে থাকতো? আইন নীতি পলিসি সংক্রান্ত সকল সিদ্ধান্তই কিন্তু আসলে ক্যাবিনেটের হতো, কাজে সেখানে সকলেই থাকতো। মন্ত্রণালয় সংক্রান্ত মিটিংগুলোতে তেমন আসলে মন্ত্রণালয় স্পেসিফিক খুব বেশি মিটিং হতো না, সেখানে হয়তো আমরা থাকতাম। আপনি হয়তো এইটুকুন বলতে পারেন যে কোঅর্ডিনেশনটা কুড বি বেটার, কিন্তু এইটা যদি বলে দেওয়া হয় যে মূল সিদ্ধান্তগুলো ছোট একটা গ্রুপ নিত, তাহলে কিন্তু স্পষ্ট করতে হবে যে মূল সিদ্ধান্তগুলো কোনগুলো ছিল। তবে এটা ঠিক কোনো কোনো বিষয়ে হয়তো কারোর উপর একটু বেশি ভরসা করা হতো, তাদেরকে আলোচনা করা হতো, কিন্তু কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত তো
এই সিদ্ধান্ত মূল ক্যাবিনেট জানতো না, আমার ভাই এই জাতীয় কোনো অভিজ্ঞতা হয়নি। বরং ইলেকশন সংক্রান্ত যে কোনো আলোচনাতে, ধরেন ইলেকশন কমিশন একটা ল প্লেস করতে চাচ্ছে, দেখতাম যে উনি আসলে সবসময় ফ্লোর অকিউপাই করে রাখতেন এবং ওনার অনেক আলোচনাতে কিন্তু আমরা অনেক ঋদ্ধ হয়েছি। কিন্তু উনি বলেছে যে নির্বাচন কিংবা নির্বাচন রিলেটেড কোনো আলোচনা, নির্বাচন রিলেটেড কোনো আলোচনা কোনো উপদেষ্টাই করবে না। নির্বাচন রিলেটেড যাবতীয় কাজ করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন একবার একটা বিজ্ঞপ্তি দিয়ে দিল হ্যাঁ ভোট প্রচারণা সংক্রান্ত, যখন আমরা সবাই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলাম এবং প্রচারণা শুরু করলাম, এমনকি ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে ওই নিষেধাজ্ঞাও আমাদের উপর দিয়ে দিল। তাহলে তো সেখানে আরেকটা প্রশ্ন আসে, তাহলে উপদেষ্টারা যে এতদিন প্রচারণা করলো হা ভোটের পেছনে, তার কিসের বেসিসে? না, উপদেষ্টারা প্রচারণা কেন করতে পারে এটা আমরা বলে বুঝিয়েছি, কারণ বিশ্বের অনেক দেশেই সরকারগুলো যখন একটা গণভোট হয় সেটার পক্ষে অবস্থান নেয়। এটা নিয়ে খামাখা জলঘোলা করার কোনো সুযোগ নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটি দেখলাম যে আপনারা যখন 5 আগস্টের পর আপনারা ক্ষমতায় আসলেন 8 আগস্টে, তারপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মব সারা দেশে বিভিন্ন ফরম্যাটে। এর মধ্যে যেটি আসলো মাজার আসলো, বাউলদের উপর নির্যাতন আসলো, নারীদের নিয়ে নানা ধরনের কটূক্তি করা শুরু হলো। ওই সময় আপনারা কিভাবে ট্যাকেল করেছেন, আসলে কি ছিল আপনার? ভাই ওই সময়টা না খুব স্ট্রেসফুল গেছে আমাদের জন্য। ফার্স্ট হচ্ছে কি, মানে 5 তারিখে তো আগের সরকার প্রধান চলে গেলেন পালিয়ে, তারপরে যে দায়িত্ব আমাদের উপর আসতে পারে এটাও তো আমরা জানতাম না। আমি আপনাকে বলি 8 তারিখে সন্ধ্যা 6টা 10-এ আমি আমার কম্পিউটারে বসে বেলার জন্য একটা পিটিশন ড্রাফট করছি। আমি 6টা 10-এ আমার মনে আছে, কারণ নামাজের সময় ঠিক 6টা 15 কি 17-তে আমার কাছে একটা ফোন আসলো যে আপনাকে আসতে হবে। আমরা কেউই তো নিজেদের প্রতিষ্ঠানও গুছিয়ে যাওয়ার সুযোগটা পাইনি। দেখেন, এগুলো আমরা যারা অন্তর্বর্তী সরকারে ছিলাম আমাদের সারা জীবনের স্ট্যান্ডের এগেইনস্টে এই কাজগুলো হচ্ছিল, ফলে আমাদের জন্য এগুলা এক্সট্রা প্রেশার ছিল, এক্সট্রা স্ট্রেস ছিল। একদিকে হচ্ছে মূল্যবোধের চাপ যেটা আমরা নিজেরা ধারণ করি, আরেক দিকে হচ্ছে বিদ্রোহের বা বিশৃঙ্খলার চাপ। এই দুটোকে আমাদের ব্যালেন্স করে পরিস্থিতি